দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। আজকে আমরা অত্যন্ত সম্মানিত এবং বিশেষ একজন অতিথিকে পেয়েছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা 2025-26 অর্থ বছরের বিভিন্ন দিক নিয়ে তার সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। স্যার স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, জীবনের প্রথম বাজেট দিতে যাচ্ছে, নিশ্চয়ই অনেক আনন্দের, কিন্তু ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রমের মধ্যে থাকতে গিয়ে প্রচুর পরিশ্রম আপনাকে করতে হয়েছে। একটু কি শেয়ার করবেন কীভাবে কেটেছে স্যার দিনগুলো? বিশেষত বাজেটটা তো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট দলিল সরকারের। উন্নয়ন প্রকল্প এবং আমাদের যে পরিচালন সে সরকারের সবগুলো মিলে, এবং বাজেটের আমাদের মূল উদ্দেশ্যটা হলো সরকারের অর্থ, যেটা ধার করে না হোক, নিজস্ব সম্পদ হোক, সেটা সদ্ব্যবহার করা, সময় মতো করা, টাইম লিমিট আছে। আর বাজেট একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন, জনসমক্ষে এটা প্রকাশ করতে হবে। আমাদের এখন চ্যালেঞ্জগুলো হলো মোট যে আমাদের সম্পদের সীমিত, এই সম্পদ সীমিতর মধ্যেই রাজস্ব আয় কম হয় এবং মোটামুটি ব্যবসা কিছুটা মন্থর ছিল। এর মধ্যেই আমরা একটা বাজেট যেটা করতে চাই, যেটা বাস্তবসম্মত বাজেট, খুব অ্যাম্বিশাস না, এবং আমরা যেগুলো পরিকল্পনাগুলো নেব সেগুলো বাস্তবসম্মত এবং সেগুলো বাস্তবায়ন হয়, সেটা বাস্তবায়নযোগ্য। আপনার বন্ধুও সম্প্রতি সেই কথা বলেছেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা উপদেষ্টা। স্যার, এবারের বাজেট নিশ্চয়ই 8-10টা বাজেটের মতো প্রত্যাশা সাধারণ মানুষের থাকবে না। একটা নতুন বাস্তবতা, নতুন সরকার, নতুন প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন, এরকম একটা আকাঙ্ক্ষা তাদের আছে। আপনি সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবেন বলে মনে হয়? আপনি কতটা আত্মবিশ্বাস? আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এখানে আপনার শুধু অর্থনৈতিক উন্নয়ন না, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, এই দিকটার প্রতি আমাদের বেশি নজর থাকবে। অর্থনৈতিক উন্নয়ন তো ডেফিনেটলি থাকবে, কর্মসংস্থান, আয় বৃদ্ধি, এই ব্যাপারটা সবচেয়ে বেশি হিসেবে পাবে। আরেকটা জিনিস হলো আমাদের চ্যালেঞ্জ হলো ইনফ্লেশন কন্ট্রোল করা, এটা করা। আর সবচেয়ে বড় আমাদের একটা ফোকাস হবে বাজেটে যেন ব্যবসা বান্ধব হয়। ব্যবসা বান্ধব যদি হয় তখন সুবিধা হয় আমাদের, যে আপনার ইকোনমি যদি খুব ভাইব্রেন্ট হয় তখন কর্মসংস্থান হবে, আয়ের সংস্থান হবে, সাথে সাথে আমাদের রাজস্ব আয় করার যে ক্যাপাসিটি, রাজস্ব বৃদ্ধি পাবে। তো সব মিলে আমরা একটা ব্যালেন্স সুষম বাজেট, সেটাতে মানুষের জীবনযাত্রার উন্নতি, ব্যবসার উন্নতি হয়। আর এখন মানে বিশ্বের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আমলে নিয়ে আগে থেকে যে চ্যালেঞ্জগুলো ছিল সেটা ছাড়াও ইন্টারন্যাশনাল প্রাইস, এনার্জি প্রাইস, তারপর আবার ট্যারিফের ব্যাপার হলো। অর্থাৎ আমাদের বহির্বিশ্বের বাণিজ্যগুলো ফ্যাসিলিটেট করার জন্য, ট্রেড ফ্যাসিলিটি যেটা, সেটার দিকে আমরা বেশি নজর। স্যার, আপনি নিশ্চয়ই চাইবেন যে বাজেটটা স্মরণীয় হয়ে থাক, অন্তত ইতিহাস বলুক যে ডক্টর সালেউদ্দিন আহমেদ একটা বাজেট দিয়েছিলেন, বেস্ট বাজেট। নিশ্চয়ই সেটা আপনি করতে চান। আপনি যদি দু একটা কি পয়েন্ট বলতেন যে এই উদাহরণগুলো আপনি তৈরি করে বা ফুটপ্রিন্টগুলো আপনি রেখে দিন। যেমন প্রথমত যে আমাদের এই বাজেটে আমরা চেষ্টা করব কতগুলি সংস্কার, সেটা ইমিডিয়েটলি আমরা এনবিআরকে সেপারেট করার ব্যাপার আমরা চেষ্টা, অলরেডি অধ্যাদেশ হয়ে গেছে, কাজ বাকি আছে অনেক। তারপর ব্যাংক রেজলিউশনের ব্যাংকের সেক্টরটাকে করা, রাজস্ব বাড়ানো। তার সবচেয়ে বেশি হলো আমরা ডিসিশন নিয়েছি আমরা গ্র্যাজুয়েশনে যাব 2026, সেখানে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। ব্যবসা বাণিজ্যের উন্নতি, কম্পিটিশন, এফিসিয়েন্সি বৃদ্ধি করা এবং ট্রেড ফ্যাসিলিটেশন করা। অর্থাৎ এই ব্যাপার দিকে আমাদের একটু বেশি নজর থাকবে। এটা একটা হবে একটি মোটামুটি, যেটা আমরা বললাম যে আমাদের লিস্ট, বিরাট একটা লিস্ট দেবো না, আমাদের কতগুলো নির্দিষ্ট কতগুলো কাজ যেটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সামাজিক উন্নয়ন তো আছেই, এর মধ্যে আমরা বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্টে বেশি টাকা খরচ করবো না, তবে ডেফিনেটলি বহুত অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো গুরুত্ব থাকবেই। তো গুরুত্ব। স্যার, বিশ্বব্যাংকের একটা রিপোর্ট আসছে সম্প্রতি যে নতুন করে বাংলাদেশের 30 লাখ মানুষ দরিদ্র হতে পারে বা হচ্ছে। নিশ্চয়ই তাদের জন্য আপনি বাড়তি কিছু একটা করতে চান, একটু কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? লোকজন যে দরিদ্র হবে সেটা ওরা আশঙ্কা করছে। বিশ্ব হিসেবেই আপনার ব্যবসা বাণিজ্যটা আপনার একটু মন্থর হবে, এবং সেই সাথে আপনার যে লোকের কর্মসংস্থান একটু লিমিট হয়ে যাবে। কারণ আমাদের সেটা চ্যালেঞ্জগুলো হলো আপনার বৃহৎ শিল্পে কর্মসংস্থান, ছোটো ছোটো শিল্পে কর্মসংস্থান, এইগুলো করা, এগুলো হলো আমাদের একটা বড় চ্যালেঞ্জের বাজেটের জন্য। একটা গ্রোথ তো আপনি মোটামুটি প্রজেক্ট করবেনই, 5 হোক 6 হোক। আবার ইনফ্লেশনটাকেও আপনি কন্ট্রোল করবেন, যেহেতু 9 আছে সেটা 5-এ আনবেন। কিন্তু অন্যদিকে বাজেটটা আপনি একটু কন্ট্রাকশনারি বাজেট করছেন। কন্ট্রাকশনারি বাজেট দিয়ে গ্রোথ, এটা কিভাবে সম্ভব হবে? কারণ গ্রোথ যেটা যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, প্রোডাক্টিভিটি যদি বাড়াই,
সেই সব জায়গায় করলে কিন্তু গ্রোথটা, আর গ্রোথটা খুব অ্যাম্বিশিয়াস করছি না আমরা, গ্রোথ 5-5-এর কাছাকাছি। আর ইনফ্লেশনটা আমরা চট করে নামে আনবো না, আমরা বলছি নেক্সট জুনের মধ্যে, এই জুন না, নেক্সট জুনের মধ্যে 6.5-এর মধ্যে নিয়ে আসবো, তবে আমার মনে সম্ভব হবে সেটা। স্যার, বিদেশের থেকে ধার দেনার অঙ্কটা আমরা এবার কমিয়েছি এডিপির ক্ষেত্রে 86,000 কোটি টাকা, যেটা আগের বছর 1 লাখ কোটি টাকা। এটা স্বাভাবিক, যেহেতু আমাদের রিপেমেন্টের চাপটা বাড়ছে। এটাও কি আপনি পাবেন প্রত্যাশা করেন? আমাদের যে বড় পাইপলাইন সেগুলো ছাড় করার ক্ষেত্রে কোনো দক্ষতা এখানে? আমরা তো কমিটমেন্ট পেয়েছি অলরেডি, বাজেট সাপোর্ট তো কমিটমেন্ট পেয়ে গেছি, অন্য প্রজেক্টের আমরা পেয়েছি। এখন ওরা এটা ডিপেন্ড করবে আমরা প্রজেক্টের ব্যাপারে কত তাড়াতাড়ি প্রিপেয়ার করে, আমাদের রেডিনেসটা দরকার, এবং রেডিনেসটার জন্য আমরা বেশি নজর দিচ্ছি। এবং রেডিনেসের সাথে নির্ভর করে প্রজেক্ট ডাইরেক্টর কবে ইসে হবে, কত তাড়াতাড়ি আমরা শুরু করব, এবং শেষ করার দিকটা মাঝখানে মনিটরের জিনিসটা আছে। অতএব এইটাকে আমরা একটু যে ইমপ্লিমেন্টেশন সাইডটা বাজেটে বেশি নজর দিই। স্যার, ব্যাংকের সংস্কারে বাজেটে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ থাকবে কিনা ব্যাংক খাতে? ব্যাংক সংস্কার যেটা হবে, যে দুর্বল ব্যাংক, ওইসব ব্যাংক ট্যাঙ্ক আছে, এগুলিকে আমরা চেষ্টা রিঅর্গানাইজ করতে। একটা আইন হয়েছে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, সেখানে ডিপোজিটের স্বার্থ রেখে, অক্ষুণ্ণ রেখেই আমরা ব্যাংকটাকে, যে বাংলাদেশ ব্যাংক থেকে রিঅর্গানাইজ করবে, যেসব ব্যাংক উঠে আসবে তাদেরকে সহায়তা দেবে, আর কোনো ব্যাংক হয়তো অনেক দুর্বল আছে সেটা রিঅর্গানাইজ করা যায় কিনা এটা চিন্তা করবে। এটা ব্যাংক রেজলিউশন অ্যাক্টে কিন্তু বিশদ বলা আছে। স্যার, বাজেট তো এর আগে আমরা রাজনৈতিক সরকারের বাজেট দেখেছি, এবার অরাজনৈতিক সরকার, কিন্তু বাজেট তো ইটসেলফ এ পলিটিক্স, বাজেটের ভিতরে একটা রাজনৈতিক দর্শন তো থাকে। অরাজনৈতিক সরকারের রাজনৈতিক দর্শনটা কি হবে বাজেটে? রাজনৈতিক দর্শন মানে আমরা যেটা চাচ্ছি, বাংলাদেশের যে উন্নয়নের ইনক্লুসিভ সর্বসাধারণের যেন উন্নতি হয়, এবং যে ব্যবসা বাণিজ্য এবং উন্নতির সুফলটা যেন মোটামুটি সবার কাছে পৌঁছায়, সীমিত না। অর্থাৎ এইটা হলো একটা রাজনীতি, এবং আমাদের যে পলিটিক্যাল যারা গভর্নমেন্ট হবে তাদেরও সেই দিকে, মানে সুষম এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র, সেটা হলো আমাদের দর্শন। এটাকে করতে হলে যা যা দরকার হয় আমাদের সে রিফর্ম, সেগুলো আমরা করব। আর আমরা যে কাজগুলি করব সব কাজ শেষ করতে পারবো না, এইগুলি যেন আমরা ফুটপ্রিন্ট হিসাবে পরবর্তী সরকারের কাছে রেখে যায়, তারা যেটা। এটা আপনি শুরু থেকেই বলে আসছেন। স্যার, আমি আপনার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধু ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলছিলাম। উনিও খুব দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমরা বাস্তবায়নযোগ্য একটা বাজেট দিতে চাই। আপনার কাছে বাস্তবায়নযোগ্য বাজেটের সংজ্ঞাটা কি? বাস্তবায়নযোগ্য সংজ্ঞা হলো যেটা আমরা যে অর্থের সংস্থান, প্রথমত আমাদের ডোমেস্টিক ইসে ট্যাক্স এবং ডোমেস্টিক যে বিভিন্ন সেক্টরের ধারণা, আর বৈদেশিক সাহায্য আমরা কম রাখবো। এবং বাস্তবায়ন এটা হলো আমাদের যেই প্রজেক্টগুলি নেব সেটা যদি দ্রুত এবং কোয়ালিটি যেটা সম্পন্ন হয় সেটা আমরা চেষ্টা করব। আর দ্বিতীয়ত হলো যে আমরা অহেতুক অন্যরকম কোনো ব্যয়বহুল কোনো ইস্যুতে যাব না, আমরা কোনো রকম শো অফ করার জন্য অন্যরকম ইসে করব না, এবং প্রশাসনিক কৃচ্ছতা সাধন করে যতটুকু সম্ভব সেখানে অবশ্য প্রশাসন এবং ব্যবসায়ী লোকের জীবন ধারণের যেন সংস্থান হয় ভালোভাবে, সেটা চেষ্টা করব। এবং সেটা খুব কঠিন কাজ না, যদি কয়েকটা কাজ করতে পারি, যেমন ইনফ্লেশন কন্ট্রোল যদি হয়, তারপর আপনার খাদ্যদ্রব্য বিভিন্ন অত্যধিক জিনিসের যেটা সংস্থান হয়, জ্বালানি এবং বৈদ্যুতিক সেটার জন্য সংস্থান হয়, এবং সাথে সাথে আমার যে ব্যাংকিং সেটা অন্য সেবা যেগুলো আছে, ব্যাংক ইন্স্যুরেন্স সেবাগুলো যারা উন্নতি করতে পারি, এই কটা জিনিস করলে কিন্তু মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। আমরা যে আভাসটা পাচ্ছি যে প্রতি বছর এর আগে আমরা দেখেছি 12-15% পর্যন্ত বাজেটের গ্রোথ হয়, এবার আপনারা সে বাজেট না বাড়িয়ে বরং কিছুটা কমাতে চাচ্ছেন। তারপরও আপনার অর্থ সংস্থান নিয়ে একটা চিন্তা থেকে যাবে, রাজস্ব আয় এবং বিদেশ থেকে দেশ থেকে ধার করবেন, এই ব্যালেন্স শিটটা আপনি কীভাবে, মানে কতটা স্মার্টলি মেলাতে পারবেন বলে মনে হয়? প্রথমত আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব রাজস্ব আয় বাড়াতে। এখন রাজস্ব আয় বাড়াতে একদিনে বাড়াবে না, আমাদের 7.5-এর মতো আছে, আমরা ওটা তো 0.8-এর দিকে হয়তো নিয়ে যাব। যে আরেকটা হলো কর, ওই যে রাজস্ব আদায় লিকেজ যেন না হয়, মানে এবং করের নেটটা যেন বাড়ায়, সেটার দিক দিয়ে আমরা চেষ্টা করব যাতে অর্থের সংস্থান যতটুকু সম্ভব আমরা ডোমেস্টিকভাবে সংকুলন করতে পারি। দ্বিতীয়ত আমরা ডেফিনেটলি বাইরে থেকে আমাদের সহায়তা লাগবে, আমরা চেষ্টা করছি যতটুকু কম সম্ভব সহায়তা নিতে, এবং যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প, অত্যন্ত প্রয়োজনীয় ব্যয়, সেটার জন্য ইসে করতে। অতএব আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের যে রিসোর্স গ্যাপ, এটা অলরেডি প্রথমবার শুরু করছি, রিসোর্স কত আমার লাগবে আর আমরা কতটুকু আমরা সঞ্চয় ইসে করতে পারি সেইভাবে আমরা দেখি। এই জন্য কিন্তু আমরা
বেশি একটা নজর দিচ্ছে ডেট সাস্টেনেবিলিটি, আমরা যে ধার নিচ্ছি ডোমেস্টিক সোর্স বাইরের থেকে, এইটা যেন উচ্চ পর্যায়ে না যায়, মানুষের সে উপর যেন ঋণের বোঝা না পড়ে, সেটা আমরা চেষ্টা করি। স্যার, করমুক্ত আয়ের সীমা বাড়ানোর একটা আলোচনা আমরা শুনছিলাম, যেহেতু ইনফ্লেশন অনেক বেশি, মানুষকে একটু স্বস্তি দেওয়া আপনাদের লক্ষ্য, সেই দিকে কি বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে কি? আমরা যাচাই বাছাই করছি, কিন্তু করমুক্ত সীমা আমরা যে কতটুকু বাড়াবো সেটা পরে, যে লোকজন যেন ভাবছে যে বিরাট একটা করমুক্ত সীমা চলে যাব, সেটা ডিফিকাল্ট হবে। কারণ আপনি জানেন বাংলাদেশ কিন্তু এমনি লিস্ট ট্যাক্সড কান্ট্রি, যত দেশই দেখেন পার্শ্ববর্তী দেশে আপনার 17-18%, 15-16% ট্যাক্স জিডিপি রেশিও, ভ্যাটের সে রেট 16-17%, আমরা যেটা অনেক কম, 15% হায়েস্ট হওয়ার কথা নেই। অতএব এটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সে করতে, তবুও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স যেটা প্রত্যক্ষ ট্যাক্স কিন্তু অনেক কম ভ্যাটের উপর করে। অতএব করমুক্তি সেটাকে খুব বাড়িয়ে দিলে, এমনি কিন্তু আমরা দেখেছি অ্যাসেস করে যে জিরো ট্যাক্স রিটার্ন কিন্তু অনেক, যদি আরও বাড়িয়ে দেই তখন তো আমরা ট্যাক্সেবল ইনকামের লোক পাবো না খুঁজে, অতএব এটা ডিফিকাল্ট হবে। স্যার, আপনি ব্যবসা বান্ধব বাজেট করতে চান বললেন, কিন্তু আমরা যতটা আভাস পাচ্ছি যে এবার ট্যাক্স এক্সেমশনের জায়গায় সরকার একটু কঠোর হতে চায়, এটা মানে দিনের পর দিন চলবে, এটা সরকার চায় না। একই সাথে কর্পোরেট কর হারও আপনারা কমাবেন, এরকমও কোনো আভাস পাওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে ব্যবসা বান্ধব বাজেট হবে? ব্যবসা বান্ধবরা প্রথমত আপনার ট্যাক্স এক্সেমশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলি সিলেক্টিভ ওয়েতে এবং সবার জন্য উপকারী বা খুব যুক্তিসঙ্গত করে না তা না, এটা অনেক ব্যবসায়ীদের প্রেশারে সুবিধা দেওয়ার জন্য, অথবা ওই এক্সেমশন কিন্তু আমরা কমিয়ে দেবো। আমরা চেষ্টা করছি সবার প্রতি যেন যথার্থ আপনার ন্যায় করা হয়। প্রথমত মানে এবিলিটি টু পে এবং সবার জন্য জাস্টিস করা হয়। অতএব সেটা করলে কিন্তু ব্যবসা বান্ধব একটা হবে। আরেকটা জিনিস হলো কি, আগে ট্যাক্স রিজিমে দেখবেন সিলেক্টিভলি করে, কিন্তু যারা অনেক এফিশিয়েন্ট তারাও কিন্তু পেছনে পড়ে যায়, কারণ তারা লেভেল প্লেইং ফিল্ড পায় না। আমরা চেষ্টা করব যে লেভেল প্লেইং ফিল্ডটা করলে কর যদি একটু বাড়েও এটা কিন্তু সবাই সমানভাবে এসে করবে। এখন দেখা যাচ্ছে কর অনেকের কাছে এত কম এবং তারা ওই কম্পিটিশনে তোয়াক্কা করে না, যেটা প্রতিযোগিতা। এবং আমাদের এখন দরকার এফিসিয়েন্সি বাড়ানো, দক্ষতা, প্রতিযোগিতা বাড়ানো। সেটা করার জন্য আমরা যতটা সম্ভব কর ব্যবস্থা করবো। স্যার, এই রাজস্ব খাত সংস্কারের বিষয়ে আপনি কতটা আশাবাদী? এটা কতটুকু ইতিবাচক ফল আনবে আপনার জন্য? রাজস্ব খাতের মেইন উদ্দেশ্য হলো এখন পলিসি আর ট্যাক্স ইমপ্লিমেন্টেশন একই জায়গায় করে। কারণ পলিসি যারা করে তারা ট্যাক্স কালেক্ট করার পরে কিন্তু ঠিক সে থাকে না, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। তা আমরা একটা পলিসি ডিভিশন করবো, এটা মোটামুটি ছোটো হবে, পলিসি নেবে তারা, মূল দায়িত্বটা পালন করবে যে এনবিআরে যারা আছে, ওটার নামটা চেঞ্জ হবে, কর ব্যবস্থাপনা বিভাগ। অতএব সেইখানে ওদের মূল দায়িত্ব সে হবে কি, ট্যাক্সের ট্রান্সপারেন্সিটা আসবে, ট্যাক্সের লিকেজটা কমবে, ডিসক্রিশনারি বিশেষ ক্ষমতা হ্রাস পাবে। তো এইগুলি হ্রাস পেলে কিন্তু যারা ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স দেয় কমপ্লায়েন্ট, তারা ট্যাক্স দেবে। আবার যারা একটু ভয় পায় গেলে হয়রানি হবে বা সেটেলমেন্ট ছাড়া হবে না, তারা কিন্তু আসবে। অতএব সার্বিক দিকে কিন্তু এটা সবার জন্য মঙ্গলজনক। স্যার, এটার রেজাল্ট আপনি কতদিনের মধ্যে পাবেন আশা করেন? মানে আমরা তো দিন শেষে করটাই বাড়াবো, রাজস্বটাই বাড়াবো, কতদিনের মধ্যে আপনি সেই ফিডব্যাক? আমি চেষ্টা করছি, এখন অধ্যাদেশ হয়ে গেছে, এটা জনবল পুনর্বিন্যাস অর্গানাইজেশন, আমার মনে হয় মাস 6-এর মধ্যে আমরা পারবো এটা করতে। আমরা যেটা দেখছি যে বিশ্ব বাণিজ্যের খুব বড় একটা প্লেয়ার আমরা না, কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি একটা বাণিজ্য যুদ্ধের মধ্যে আমরা পড়ে গেছি। সম্প্রতি স্যার ইন্ডিয়ার ইস্যুটা আমরা দেখলাম, তাদের দেশে আমাদের রফতানি, সেটা ছোট হোক বড় হোক, একটা ধাক্কা খাবে বা কমে যাওয়ার আশঙ্কা আছে। এইটাকে স্যার আপনি কীভাবে ম্যানেজ করবেন, ব্যালেন্স করবেন? এখন এটা ঠিক যে বিশ্ব বাণিজ্য কম্পিটিশন বাড়ছে, তার মধ্যে আবার কিছু কিছু রাষ্ট্র নানা রকম আর্টিফিশিয়াল এসে আনছে ট্যারিফের ব্যাপারে। এখানে আমাদের একটা মূল চ্যালেঞ্জ হলো যে প্রথমত আমাদের রফতানিটাকে আরও ডাইভার্সিফাই করা এবং সেটার সাথে সাথে আমাদের কোয়ালিটি বাড়ানো, আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, কম্পিটিশন। এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এফিসিয়েন্সি এতটা নয়। আমরা গার্মেন্ট ক্ষেত্রে মোটামুটি ভালো, কিন্তু অন্য জায়গায় না, এটা একটা। দ্বিতীয়ত এখানে আবার পলিসি সাপোর্ট লাগবে, রেগুলেটরি ইস্যু, আমরা ট্যারিফ এগুলো রেশনালাইজ করলে হয়তো এসে পাবে। তৃতীয়ত হলো আপনার আর্থিক সংস্থান, মানে ট্রেডের যেটা ট্রেড ফাইন্যান্সিং, এটাকে আমরা চেষ্টা করছি। মোটামুটি আমাদের ফরেন রিজার্ভ এখন মোটামুটি ভালো আছে, আমার মনে হয় সেগুলো করে হয়তো আমরা জিনিসটাকে একটা ব্যালেন্স করবো। সেই সঙ্গে যাদের সাথে আমাদের ট্রেড বিরাট একটা গ্যাপ আছে,
এক্সপোর্ট ইম্পোর্ট গ্যাপ আছে সেটা গ্যাপটা কমানো। আবার যারা যারা হয়তো আমাদের কাছে থেকে বেশি ইম্পোর্ট করে তাদের কিছু পণ্য বাড়ানো যায় কিনা, কারণ ওদের মধ্যে বিশেষ করে ইউএসের একটা কমপ্লেন আছে আমরা কম পণ্য আমদানি করি, সেটা আমরা চেষ্টা করি। স্যার, তাদের সাথে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানের মানে চেষ্টা আপনারা করবেন কিনা, কিভাবে এগোতে পারে? না, অলরেডি আমি যখন ইউএসএতে ছিলাম অলরেডি ইউএস ট্রেজারি, ইউএস কমার্স, ইউএস এগ্রিকালচার, ইউএস ইসের ডিপার্টমেন্টের সাথে আমার আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি যেমন তুলার ব্যাপারে জিরো ডিউটি, তারপরে কমন বন্ডেড আওয়ার হাউসের ব্যাপারে আমরা এসে করছি। অতএব এগুলি নিয়ে কিন্তু অলরেডি ওদের এলএনজি ইম্পোর্ট নিয়ে, মেশিনারিজ ইম্পোর্ট নিয়ে এমন মোটামুটি কিন্তু এটা আমাদের কমে যাবে। স্যার, ইন্ডিয়ার সাথে এই কাজটা কিভাবে করবেন? ইন্ডিয়ার সাথে বেসিক্যালি এটা ইন্ডিয়া আমাদের নেইবার, আমরা অ্যাভয়েড করতে পারি। ইন্ডিয়ার সাথে আমাদের মোর এঙ্গেজমেন্ট, এখানে পলিটিক্যাল ব্যাপারটাও আছে। ইন্ডিয়া মানে উইন উইন করতে হলে ইন্ডিয়াকে বুঝতে হবে যে আমাদের এক্সপোর্ট, আমাদের ইম্পোর্টের ব্যাপারে তাদের যথেষ্ট সহানুভূতিশীল হতে হবে। আমরাও ইন্ডিয়ার সাথে যুদ্ধংদেহী কোনো নেব না, আমরা এঙ্গেজমেন্ট করে আলাপ আলোচনার মধ্যে ইসে করবো। এবং দুই পক্ষে একটু বুঝতে হবে যে আমরা দুইজন যদি সহনশীল হই, আন্ডারস্ট্যান্ডিং হলে আমরা ট্রেড বাড়বে, দুই পক্ষের লোকের সুবিধা হবে। এটা স্যার কতদিনের মধ্যে তাদের সাথে একটু যোগাযোগ করে ব্যাপারটা সেটেল এটা করা? অলরেডি তো ওরা ল্যান্ড পোর্টে কিছু রেস্ট্রিকশন দিচ্ছে, তো দেখা যাক ওরা ওদের কী কারণে রেস্ট্রিকশন দিচ্ছে, আর আমাদের দিক থেকে কিছুটা রেস্ট্রিকশন আছে। সেগুলো দুইটা আলাপ আলোচনা প্রথমে নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করব, তারপর ওদের সাথে আলাপ আলোচনা। স্যার, ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দিলেন, আপনি কি কোনো ঝুঁকি দেখছেন কিনা এর মধ্যে? এখন এই 2-3 পর্যন্ত কিন্তু ঝুঁকি দেখছি না। আমাদের মোটামুটি কিন্তু আমাদের ইনফ্লোটা ভালো, রেমিটেন্স ইনফ্লো ভালো, আমাদের এক্সপোর্টটাও ভালো। অর্থাৎ আমরা চিন্তা করছি যে যদি এক্সপোর্ট ইম্পোর্টটা ভালো হয়, ইম্পোর্টটা যদি কন্ট্রোল হয়, মোটামুটি সে থাকবে। এই আমরা রিস্কটা নিয়েছি। এবং এখানে একটা জিনিস হলো কি, আপনার এখন গ্যাপও বেশি, সেলিং বাইং গ্যাপ কম, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি ভালো। অতএব সেই দিকটা আমরা একটা এত বড় ঝুঁকি দেখছি না। তবে আমরা লক্ষ্য করব, মনিটর করব। আইএমএফের সাথে চুক্তি হয়েছে, যদি কোনো ইস্যু হয় ওরা একটা স্টেবিলাইজেশন ফান্ড দেবে $500 মিলিয়ন, সেটা দরকার ইউজ করবো যাতে মার্কেটে ওটা আমরা কুল করা যায়, বেশি পিক্স না হয়। অতএব সেটা আমরা চেষ্টা করব। স্যার, আইএমএফের সাথে মোটামুটি একটা সমঝোতায় পৌঁছানো গেল, আরও কয়েকটা সোর্স থেকে আপনার প্রায় $3 বিলিয়ন একটা ইনফ্লো। এত ঋণ নেওয়ার কি এই মুহূর্তে দরকার আছে আমাদের? আমরা কি চাপ বাড়াচ্ছি কিনা? প্রথমত বাজেট সাপোর্টটা আমাদের দরকার আছে, বাজেট সাপোর্টটা আমরা চাচ্ছি, কারণ আমাদের সম্পদের যে সে, এবং বাজেট সাপোর্টটা দিয়ে আমরা চেষ্টা করছি যে ডেফিসিটটাও কমাতে। আর লোকের করের বোঝা বা লোকের অন্যান্য বোঝা তো আমরা চট করে বাড়াতে পারবো না। অতএব আমরা সেই দিকে তো বাজেটটা এসে নিই। তবে একটা জিনিস, যে আমরা যে নিচ্ছি ঋণগুলো, যে বাইরের থেকে বা ডোমেস্টিক ঋণটা বেশি ইউজ হবে, বাইরের ঋণ যে আমরা ইউজ করবো নট নেসেসারিলি, আমরা ডিপেন্ড করে প্রজেক্টের ইসের উপরে, প্রোগ্রেসের উপর। ওটা ডিপেন্ড করে আমরা যথাসম্ভব চেষ্টা করবো যে ঋণের বোঝা, সার্ভিসিং এবং প্রিন্সিপাল যেন আমরা সত্যি, আমরা কোনোদিন ডিফল্টার হইনি, এখনও হব না ইনশাল্লাহ। স্যার, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যে এবার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, তারা কি আগের 15টা বাজেটের সাথে এবারের বাজেটটা সাদা চোখে পার্থক্য করতে পারবে কিনা? পার্থক্য কিছু দেখবে যে মোটামুটি যে আমরা একটা বাস্তবসম্মত বিরাট আমরা অনেক কিছু প্রমিস করব, সেটা করব না মোটেও। যেটা করতে পারবো সেটা, তার মধ্যে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের ইসের জন্য আমরা যতটুকু সম্ভব, যেমন এডুকেশন, হেলথ, সোশ্যাল সেক্টর খুব বেশি বাড়াবো না, কিন্তু কিছুটা বাড়বে। আর অন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা সেটা করবো। তার মধ্যে আমরা আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা একটু একটা ব্যালেন্স রাখতে চেষ্টা করব। অনেক সময় দেখা যায় একটা সেক্টর অনেক বেশি অত্যাধিক অর্থ দিয়ে থাকে, ইউটিলাইজ করতে পারে না অনেকে, সেটা অনেক সময় আবার সদ্ব্যবহার হয় না অর্থের। এইগুলোকে অ্যাভয়েড করবো। অথবা এইগুলি হলে আমাদের বাজেটে একটা পারসেপশন তো আছে যে বাজেট আসলে নাকি জিনিসপত্রের দাম বাড়ে, সাধারণ মানুষ এটাই মনে করে। এবার কি সেই পারসেপশনটা ভাঙতে চান আপনি? পারবেন? এটা আমরা চেষ্টা করব, কেন এবার তো রোজার সময় আমরা ইনশিওর করেছি, বাজেটের সময় আমরা ইনশিওর করব আমরা সরবরাহ এবং সেটা করা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে আউট অফ দ্য ওয়ে না হয়ে যায়। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আমরা প্রত্যাশা করব অত্যন্ত ভালো একটা বাজেট সাধারণ মানুষের জন্য আপনি দিবেন আগামী 2 জুন। আপনাকেও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিয়ালসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।